বৃষ্টি আর যানজটের দুর্ভোগ নিয়ে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু। বন্যার কারণে সিলেটে পরীক্ষা 9 জুলাই। বঙ্গোপসাগরে লঘুচাপের সৃষ্টি, মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টি হতে পারে আরও 3 থেকে 4 দিন, পাহাড় ধসের শঙ্কা। বৃষ্টিতে বাড়ছে ডেঙ্গু, 28 দিনে হাসপাতালে ভর্তি 700 রোগী। এডিস নিধনে ধীরগতি, বাড়াতে পারে সংক্রমণ। কথা বলেও দিতে হবে ট্যাক্স, মোবাইলে 100 টাকা রিচার্জ করলে কেটে নেওয়া হচ্ছে 31 টাকা, ক্ষতিগ্রস্ত গ্রাহকরা। এবং বন্যার পানি কমার সাথে সাথে কুড়িগ্রামে দেখা দিয়েছে তীব্র ভাঙন, নদী গর্ভে ঘরবাড়ি, ফসলি জমি সহ নানা স্থাপনা। দেখছিলেন শিরোনাম সংবাদ দুপুরের, সঙ্গে আছি আমি লিনিয়া আফরোজ। এবারে বিস্তারিত। নির্দিষ্টকরণ বিল 2024 সম্মতিক্রমে পাশ হলো সংসদে। সকালে স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হয় অধিবেশন। দিনের কর্মসূচি অনুযায়ী প্রস্তাবিত বাজেটের উপর 59টি মঞ্জুরি দাবি নিয়ে আলোচনা হয়। এই দাবি 2025 সালের 30 জুন সমাপ্ত অর্থ বছরের প্রয়োজনীয় সাকুল্য পরিচালনা ও ব্যয় নির্বাহের জন্য রাষ্ট্রপতিকে অধিক 2,25 লাখ টাকা মঞ্জুর করা হয়েছে। একই সাথে রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের জন্য 4,600 কোটি, মন্ত্রী পরিষদ বিভাগ খাতে 122 কোটি, নির্বাচন কমিশন সচিবালয় বাবদ 436 কোটি টাকা মঞ্জুরি প্রদান করা হয়েছে। পাশাপাশি প্রতিটি মন্ত্রণালয় বাবদ এ মঞ্জুরি দেওয়া হয়। এর উপর ছাঁটাই প্রস্তাব নিয়ে আলোচনা হয় এবং তা কণ্ঠ ভোটে নাকচ হয়। এরপরে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী সংযুক্ত তহবিল হতে অর্থ প্রদান ও নির্দিষ্টকরণ বিল উত্থাপন করেন। পরে কণ্ঠ ভোটে তা পাশ হয়। সংসদের অধিবেশন আগামীকাল পর্যন্ত মুলতবি করেন স্পিকার। বৃষ্টি আর যানজটের দুর্ভোগের মধ্য দিয়ে শুরু হলো এইচএসসি ও সমমান পরীক্ষা। 8টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ডের অধীনে মোট 13,68,373 জন পরীক্ষার্থী অংশ নিয়েছে। বন্যার কারণে সিলেট বিভাগের পরীক্ষা শুরু হবে 9 জুলাই থেকে। মাজহুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন নাফিয়া ফারজানা। এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরুর প্রথম দিনই বৃষ্টির হানা, ফলে কেন্দ্রে আসতে নানা দুর্ভোগে পড়তে হয় পরীক্ষার্থীদের। অনেকেই বৃষ্টিতে ভিজেই কেন্দ্রে আসেন। সকাল 10টায় শুরু হয় পরীক্ষা। বৃষ্টি আর যানজটের সময় মতো কেন্দ্রে আসতে বেগ পেতে হয় পরীক্ষার্থীদের। অনেককেই দৌড়ে কেন্দ্রে প্রবেশ করতে দেখা যায়। পরীক্ষার আগে দুর্ভোগে পড়া অভিভাবকরা উদ্বিগ্ন তাদের ছেলে মেয়েদের নিয়ে, জানান দুর্ভোগের কথা। আজকে বিশেষ করে যে দুর্যোগপূর্ণ অবস্থার মধ্যে ওরা এসে পরীক্ষা দিচ্ছে, তার জন্য আসলে আমরা খুবই কষ্ট পাচ্ছি, স্টুডেন্টদেরকে নিয়ে কষ্ট পাচ্ছি। জ্বর বৃষ্টি আসলে বাচ্চা ঠান্ডা এবং সর্দি কাশি হতে পারে, প্রভাব বাচ্চাদের উপর পড়বে, পরীক্ষার পরবর্তী পরীক্ষার প্রভাব পড়বে। এবছরও সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা হচ্ছে। অভিভাবকরা জানান যথেষ্ট সময় পাননি ছেলে মেয়েরা, তারপরও তাদের প্রত্যাশা ভালো ফলাফলের। অনেক অল্প সময় পেয়েছে, ওরা আপ্রাণ চেষ্টা করেছে, সঙ্গে টিচার্সরাও আছে, দেখা যাক বাকিটুকু আল্লাহর ইচ্ছা। তারা তো চেষ্টা করছে, প্রতিকূল আবহাওয়ার মধ্যে তারা সময় মতো আইসা উপস্থিত হয়েছে। সবাই অভিভাবক ছাত্র অনেক কষ্ট করে, আশা করি ভালো হবে। আমরা মা বাবার তো অনেক প্রত্যাশা, ছেলে মেয়ে যে সময়টুকু পাইছে ছেলেটায় মোটামুটি একটা আশা নিত আর কি, সব উপরওয়ালার উপরে। বন্যার কারণে স্থগিত হওয়া সিলেট বিভাগের পরীক্ষা শুরু হবে 9 জুলাই। স্থগিত হওয়া বাকি পরীক্ষা শুরু হবে 11 আগস্টের পর। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা। সিলেট ছাড়া সারা দেশে একযোগে শুরু হলো এইচএসসি ও সমমানের পরীক্ষা। বৈরী আবহাওয়া উপেক্ষা করে সকালে কেন্দ্রে পৌঁছায় পরীক্ষার্থীরা। প্রথম দিনে অনুষ্ঠিত হয় বাংলা প্রথম পত্রের পরীক্ষা। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন ফারজানা ইসলাম। শনিবার থেমে থেমে বৃষ্টি হলেও রবিবার সকাল থেকে শুরু হয় মুষলধারে বৃষ্টি। এমন বৈরী আবহাওয়া উপেক্ষা করে চট্টগ্রামের কেন্দ্রে কেন্দ্রে ছুটে আসে এইচএসসি পরীক্ষার্থীরা। সাথে অসহনীয় দুর্ভোগে পড়েন অভিভাবকরাও। কেন্দ্রে পৌঁছাতে এদিন যানবাহনে গুনতে হয় দ্বিগুণ ভাড়া। চট্টগ্রাম নগরীতে এবার 34টি কেন্দ্রে হচ্ছে এইচএসসি পরীক্ষা। বৈরী আবহাওয়া উপেক্ষা করে এদিন সকালে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের কেন্দ্রগুলোতেও শুরু হয় এইচএসসি পরীক্ষা। এ বোর্ডে 4 জেলায় 294টি কলেজের 99টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিয়েছে 78,393 জন পরীক্ষার্থী। কেন্দ্র পরিদর্শন শেষে পরীক্ষা চলাকালীন কোচিং সেন্টার বন্ধে কড়া হুঁশিয়ারি দিয়েছেন বোর্ড চেয়ারম্যান। পরীক্ষা চলাকালীন সময়ে বা পরীক্ষা যতদিন চলবে এই কোচিং সেন্টার খোলা থাকবে না। এই ব্যাপারটি আসলে আইনশৃঙ্খলা বাহিনী এবং জেলা প্রশাসকের নিয়ন্ত্রণ মনিটরিং করার কথা।
আমরা সে ব্যাপারে সহযোগিতা করব। দিনাজপুর বোর্ডের অধীনে রংপুর বিভাগে 662টি প্রতিষ্ঠানের 11,03,420 জন শিক্ষার্থী এবার অংশ নেয় এইচএসসি পরীক্ষায়। সকাল 10টায় একযোগে পরীক্ষা শুরু হয় 204টি কেন্দ্রে। পরীক্ষা কেন্দ্রে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবি জানিয়েছেন অভিভাবকরা। সবার জন্য পরীক্ষা ভালো হয়, হ্যাঁ, আঁকার জন্য ভালো থাকে, হ্যাঁ, তাদের জন্য মনের ইচ্ছা পূরণ হয় সবারই বাচ্চার। পরীক্ষার্থীদের রুমে বিদ্যুৎ থাকা বিশেষ প্রয়োজন, কারণ বিদ্যুৎ না থাকলে হয়তো ওরাও হয়তো অনেকটা ইয়ের মধ্যে পড়বে, অস্বস্তির মধ্যে পড়বে। কারণ গরম একদিকে গরম, ব্যবসা গরম, অন্যদিকে তারা অন্ধকারে কি লিখবে। এদিন বৃষ্টি ভেজা সকালে বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় অংশ নেয় 66,562 জন পরীক্ষার্থী। সকাল 10টায় 137টি কেন্দ্রে বাংলা প্রথম পত্র পরীক্ষার মাধ্যমে শুরু হয় পরীক্ষা। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নিয়োজিত রয়েছে 35টি স্পেশাল টিম। এবার কুমিল্লা শিক্ষা বোর্ডে 195টি কেন্দ্রে এদিন সকালে শুরু হয় এইচএসসি পরীক্ষা। এতে অংশ নেয় 6 জেলার 432টি শিক্ষা প্রতিষ্ঠানের 1,12,964 জন পরীক্ষার্থী। নকলমুক্ত ও সুষ্ঠু পরিবেশে পরীক্ষা নিশ্চিতে সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথা জানান বোর্ড চেয়ারম্যান। নকলমুক্ত এবং প্রশ্নপাঠ রোধকল্পে সর্বোচ্চ পর্যায়ে মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়ের নেতৃত্বে একটি মনিটরিং ব্যবস্থা আছে। সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জাতীয় পর্যায়ে যারা কর্মরত আছেন তাদের নিয়ে সমন্বয় করে কার্যক্রম পরিচালনা করা হয়। কুষ্টিয়া জেলার 37টি কেন্দ্রে এবার এইচএসসি ও সমমানের মোট 11,427 জন পরীক্ষার্থী অংশ নেয়। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রশ্ন ফাঁস রোধে পুলিশের পাশাপাশি তৎপর গোয়েন্দারা। প্রথম দিনের এইচএসসি পরীক্ষার পরিবেশ নিয়ে সন্তুষ্ট অভিভাবকরা। সুন্দর মনোরম পরিবেশে পরীক্ষা চলতেছে, আমরা এই পরীক্ষা খুব সন্তুষ্ট প্রকাশ করছি। এতে কোনো সমস্যা নেই, এখানে আমরা খুব আনন্দিত। পরীক্ষার আধা ঘন্টা আগে সব শিক্ষকরা ঢুকে গেছে, তারপরে পরীক্ষার্থীও ঢুকে গেছে। খুব সুন্দর মনোরম পরিবেশে পরীক্ষা হচ্ছে। সিলেট বাদে সারা দেশে এবার 10টি শিক্ষা বোর্ডে এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়েছে 13,68,373 জন পরীক্ষার্থী। ফারজানা ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি। দিনভর তীব্র যানজটে স্থবির রাজধানী। রাস্তায় গাড়ির চাপে থেমে যায় রাজধানীর ফ্লাইওভার, ব্রিজ সহ অলিগলি। বাস না পেয়ে ভোগান্তিতে সাধারণ যাত্রী। সপ্তাহের প্রথম দিনের সঙ্গে এইচএসসি পরীক্ষার প্রথম দিনে সকাল থেকে চাপ বাড়ে যানবাহনের। হাসান মাহমুদকে সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আহাদ চৌধুরী। তীব্র যানজটে থেমে আছে গাড়ির চাকা। এটি রাজধানীর মগবাজার মালিবাগ ফ্লাইওভারের চিত্র। সপ্তাহের প্রথম কর্মদিবস, সঙ্গে এইচএসসি পরীক্ষা, সব মিলিয়ে সকাল থেকেই প্রচণ্ড চাপ রাস্তায়। তীব্র এই যানজটে ভোগান্তিতে সাধারণ মানুষ। দীর্ঘ সময় দাঁড়িয়েও উঠতে পারছেন না বাসে। প্রায় 20 মিনিট দাঁড়িয়ে রয়েছি, কোনো গাড়ি পাইতেছি না, গাড়িও প্রচুর জ্যাম। আমি এখানে প্রায় 30 মিনিটের উপরে দাঁড়িয়ে আছি। আমি গুলিস্তান যেতে যাচ্ছি, বাট কোনোভাবেই বাস পাওয়া যাচ্ছে না। যাত্রীদের এত ভিড় যে বাসে উঠেই যাচ্ছে না। মানে বাস আছে, মানে পুরো ফুল ফিল আপ আসতেছে, খালি বাস পাচ্ছি না। মগবাজার মালিবাগ গুলিস্তান রামপুরা রোডে তীব্র যানজটে থেমে থেমে চলছে সব ধরনের যান। প্রায় একই চিত্র রাজধানীর সব সড়কে। 20 মিনিটের রাস্তায় লেগে যায় কয়েক ঘন্টা। প্রায় রামপুরা ব্রিজ থেকে জ্যাম, অনেক জ্যাম। আমরা স্টাফ কোয়ার্টার থেকে ছাড়ছি 10টার সময়, এখন 12টা বেজে গেছে। দুপুর 1টায় পরীক্ষা শেষ হলে আরও তীব্রতা বাড়ে যানজটের। ভোগান্তিতে পড়ে শিক্ষার্থী ও অভিভাবকরা। আহাদ চৌধুরী, দেশ টিভি, ঢাকা। দর্শক, যানজটের খবর জানবো। এই মুহূর্তে রাজধানী কাকরাইল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান মাহমুদ। হাসান, আমরা দেখছিলাম যে এইচএসসি পরীক্ষা দিতে আসা পরীক্ষার্থীদের অনেক ভোগান্তি হয়েছে যানজটের কারণে। এখন কি দেখছেন? এইচএসসি পরীক্ষা শেষে যানজটের চিত্র কেমন দেখছেন, এই বিষয়ে জানাবেন। লিনিয়া, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে আসলে সকাল থেকে আমরা রাজধানীতে দেখছিলাম তীব্র যানজট, সেখানে সাধারণ মানুষের চরম একটা ভোগান্তি তৈরি হয়েছে। বিশেষ করে সকালে আজকে আপনি জানেন যে এইচএসসি পরীক্ষার্থী ছিল, এরপরে সকাল 8টার পরে থেকেই মূলত রাজধানীর সবগুলো রুটে আসলে প্রচণ্ড যানজট লেগে যায়। বিশেষ করে যেসব এলাকায় আসলে স্কুল কলেজ একটু বেশি ছিল সেইগুলোতে কিন্তু আসলে যানজটের যে প্রকোপ সেটি কিন্তু অনেকটা বেশি দেখা যায় এবং এর প্রভাবে কিন্তু পুরো রাজধানীতেই
ছড়িয়ে পড়ে এবং অলিগলি সব জায়গায় কিন্তু প্রচুর পরিমাণে যানজট লেগে যায়। এবং আমরা এই মুহূর্তে আছি রাজধানীর কাকরাইল মোড়ে, সেখানে আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণে যানজট লেগে গিয়েছে। বিশেষ করে যারা গুলিস্তান থেকে কাকরাইলের দিকে আসছে তাদের কিন্তু কয়েক ঘন্টা পর্যন্ত সময় লেগে যাচ্ছে এবং এখানে সাধারণ মানুষের তীব্র যে ভোগান্তি সেটাই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে কিছুক্ষণ পর পর যদিও থেমে থেমে বৃষ্টি হচ্ছে, এর বাইরে কিন্তু যখন বৃষ্টি থাকছে না তখন কিন্তু প্রচণ্ড রোদ, ফলে বাসের ভিতরে যেসব সাধারণ যাত্রী বসে রয়েছেন তাদের কিন্তু একটা চরম ভোগান্তি আমরা লক্ষ্য করছি এবং তারা কিন্তু অনেকটা ঘেমে যাচ্ছেন। এবং আমরা কোথাও কোথাও দেখছি যে গুলিস্তান থেকে কাকরাইল মোড় পর্যন্ত, যেটি 10 থেকে 15 মিনিটের মধ্যেই আসলে আসা সম্ভব, সেটিতে কিন্তু 1.5 থেকে 2 ঘন্টা পর্যন্ত লেগে যাচ্ছে বলে এখানকার বাসের যারা কর্মচারী রয়েছেন, চালক রয়েছেন, তারা কিন্তু বলছেন। এবং সাধারণ মানুষের যে ভোগান্তি সেটি কিন্তু এখন চরমে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এর প্রভাবে যেসব ফ্লাইওভার, বিশেষ করে মগবাজার মালিবাগে মৌচাক যে ফ্লাইওভার সেটি, এবং আমরা এর আগে দেখেছিলাম যে ওদিক থেকে গুলিস্তান থেকে যেসব বাস আসবে সেগুলো কিন্তু উপরের দিকে উঠতে পারছিলেন না। এবং এর আগে মহাখালীর দিকে যেসব রাস্তা সেগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে যানজট ছিল এবং সেখানে ফ্লাইওভারের উপরেও অনেক সময় যানজট লেগে গিয়েছিল। এর বাইরে আপনাকে একটু জানিয়ে রাখি যে যেসব এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে নামার যেসব রাস্তা সেগুলোতেও কিন্তু প্রচুর পরিমাণে গাড়ির চাপ থাকায় উপরের দিকে কিন্তু যানজট উঠে যায়। বিশেষ করে হাতির ঝিলে যে ফ্লাইওভারটি নেমে গেছে অর্থাৎ এলিভেটেড এক্সপ্রেসের, এবং বাংলা মোটরে যে এবং ফার্মগেটে যে এলিভেটেড এক্সপ্রেস ওইটি নেমে গিয়েছে সেটিতেও কিন্তু প্রচুর পরিমাণে যানজট হয়েছে বলে আমরা খবর পেয়েছি। এবং কয়েক ঘন্টা পর পর আসলে এক একটা সিগন্যাল ছাড়ছে এবং সেগুলোতে কিন্তু আসলে সাধারণ যাত্রীদের যে ভোগান্তি সেটি কিন্তু অনেক বেশি। এবং 2টার পরে 1টার পরে আসলে যখন এইচএসসি পরীক্ষা শেষ হয় তখন কিন্তু আসলে রাস্তায় মানুষের যে চাপ সেটি কিন্তু অনেক বেড়ে যায়। এরপরে কিন্তু দুপুর 1টার পরেই মূলত আসলে দ্বিতীয় দফায় যে যানজট সেটি কিন্তু শুরু হয়। তার প্রভাব কিন্তু এখন 2টার পরেও আমরা লক্ষ্য করতে পারছি এবং সাধারণ মানুষ কিন্তু অনেকটাই রাস্তায় থেমে আছে এবং রাস্তায় দাঁড়িয়ে আছে, আমরা এতটুকু কিন্তু দেখতে পাচ্ছি। যদিও বিশেষ করে বৃষ্টিতে কিন্তু ভোগান্তি আরও চরমে পৌঁছেছে এবং সাধারণ যাত্রী, বাসের যাত্রী তারা কিন্তু আসলে বাসে উঠতে পারছে না, অন্যদিকে বৃষ্টির কারণে আসলে রাস্তায় দাঁড়িয়ে থাকাটা অনেকটা কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। ফলে সারাদিনে কিন্তু আসলে মানুষের আজকের যে ভোগান্তি সেটি কিন্তু আমরা ব্যাপক আকারে দেখতে পাচ্ছি। এবং এই যানজট যেহেতু আজকে সপ্তাহের প্রথম কর্মদিবস, ফলে সেই যানজট স্বাভাবিকই থাকে। এর বাইরে কিন্তু এইচএসসি পরীক্ষা থাকার কারণে আসলে সেই যানজটের প্রবণতা কিন্তু আজকে অনেক বেশি দেখা যাচ্ছে। তো লিনিয়া, এই ছিল আমার কাছে কাকরাইল মোড় থেকে সবশেষ পরিস্থিতি। হাসান, ধন্যবাদ আপনাকে। দর্শক, এইচএসসি পরীক্ষা শেষে যানজটের চিত্র সম্পর্কে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী হাসান। পশ্চিম বঙ্গোপসাগর ও আশেপাশের এলাকায় লঘুচাপ ও মৌসুমী বায়ুর প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানের সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর, যার প্রভাবে রাজধানী ঢাকা সহ সারা দেশে মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। গত 24 ঘন্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় 218 মিলিমিটার আর রাজধানী ঢাকায় 35 মিলিমিটার। আবহাওয়া অফিস বলছে এই বৃষ্টিপাত আরও 3 থেকে 4 দিন অব্যাহত থাকতে পারে। আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্ট। সকাল থেকে রাজধানীতে মেঘলা আকাশ, থেমে থেমে হয়েছে কয়েক পশলা বৃষ্টিও। এই চিত্র রাজধানী ঢাকা সহ দেশের কয়েকটি জেলার। আবহাওয়া অফিস বলছে পশ্চিম বঙ্গোপসাগর ও এর আশেপাশের এলাকায় লঘুচাপ ও মৌসুমী বায়ুর প্রভাবে সারা দেশে এই বৃষ্টি। 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে। আমাদের উত্তর বঙ্গোপসাগর এখন উত্তাল রয়েছে, মৌসুমী বায়ু যেহেতু ওইখানে শক্তিশালী আছে, স্ট্রং আছে, প্রেশার গ্রেডিয়েন্ট হচ্ছে ওইখানে, সেই জন্য কিন্তু উত্তাল থাকার কারণে আমরা যে বা আমাদের সামুদ্রিক বন্দরগুলো আছে সেই বন্দরগুলোকে আমরা 3 নম্বর স্থানে সতর্কতা সংকেত জারি করেছি। এবং উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত যত মাছ ধরা নৌকা এবং ট্রলারগুলো আছে তাদেরকে আমরা উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলেছি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত। ভারী বর্ষণের প্রভাবে পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলগুলোতে ভূমিধসের সম্ভাবনা রয়েছে বলে জানান এই আবহাওয়াবিদ। চট্টগ্রাম বিভাগের যে পাহাড়ি অঞ্চলগুলো আছে সেসব অঞ্চলে কয়েকদিন যাবৎ বৃষ্টিপাত হচ্ছে এবং সেই বৃষ্টিপাতের প্রভাবে পাহাড়ে যে মাটিগুলো আছে সেই মাটিগুলো নরম হয়ে যাচ্ছে বিদায় আমরা ভারী যে বর্ষণের সতর্কতা বার্তা আমরা জারি করেছি সেখানে আমরা বলে দিয়েছি চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও পাহাড়ি অঞ্চলের কোথাও কোথাও
এই ভারী বৃষ্টিপাতের জন্য পাহাড় ধসের সম্ভাবনা আছে। বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার ও ছোট নৌযান উপকূলের কাছাকাছি সতর্কভাবে চলাচল করার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। ভারী বৃষ্টিতে জলাবদ্ধতা সহ নানা দুর্ভোগে চট্টগ্রাম নগরবাসী। এই বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী AKM নাজিম। নাজিম, এই যে বৃষ্টি পড়ছে, বৃষ্টিতে জলাবদ্ধতার তৈরি হয়েছে, এখন কেমন দেখছেন, কি অবস্থা সেখানকার, আর বৃষ্টি থেমেছে কিনা সেই বিষয়টি জানাবেন। যে আসলে বৃষ্টির কথা বলতে গেলে গতকাল রাত থেকে চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি হয়েছিল, পরে আজ সকাল থেকে আসলে মূলত 10টা পর্যন্ত আসলে ভারী বৃষ্টি হয়েছে। এই ভারী বৃষ্টির কারণে চট্টগ্রামের যেগুলো নিম্নাঞ্চল রয়েছে ও সব জায়গাতেই পানি জমে যাওয়ার কারণে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, এতে করে চরম দুর্ভোগে পড়ছে সাধারণ মানুষ। পাশাপাশি সকালে যেহেতু আজকে SSC পরীক্ষা শুরু, সেজন্য পরীক্ষা কেন্দ্রে যেতে চরম ভোগান্তির মধ্যে পড়ছিল পরীক্ষার্থী থেকে শুরু করে তাদের অভিভাবকরা। আর তারা কয়েকদিন বেশি ভাড়া দিয়ে মূলত তাদের পরীক্ষার কেন্দ্রে যায়, কারণ চট্টগ্রামের মোট 34টি কেন্দ্রে SSC পরীক্ষা শুরু হয়েছিল। কারণ এর মধ্যে SSC 27টি কেন্দ্র, আলিম 6টি কেন্দ্র এবং PM 1টি কেন্দ্র। এসব কেন্দ্রে যারা শিক্ষার্থীরা পরীক্ষা দিয়েছেন তাদের ভোগান্তি আসলে চরম আকার ধারণ করেছিল বৃষ্টির কারণে। পাশাপাশি এখন যেহেতু সকাল 11টার পরে বৃষ্টি ছিল না, কিন্তু তারপরে পানি নেমে যায়, এতে করে যখন দুপুরে 1টার দিকে যখন পরীক্ষা শেষ হয় শিক্ষার্থীরা বের হয়, তখন আসলে তারা গাড়ি পেতে খুব ভোগান্তিতে পড়তে হয়। আর একটি বিষয় হচ্ছে চট্টগ্রামে যারা নগরবাসী রয়েছেন তাদের যে অভিযোগ, বরাবরের মতো চট্টগ্রামের খাল নালাগুলো আসলে পরিষ্কার না করার কারণে মূলত একটু বৃষ্টি হলে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে করে তারা বলছে সিটি কর্পোরেশন সহ এবং দায়িত্বশীল যারা প্রতিষ্ঠান রয়েছে, যারা এগুলো দেখভালের কথা, আসলে তারা দায়িত্ব পালন না করার কারণে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ছে। আর একটি বিষয় হচ্ছে যে চট্টগ্রামে বৃষ্টি শুরু হওয়ার পর আমি যেটি সকালে জেনেছি, বাজিত এলাকার চন্দননগরে একটি দেওয়াল ধসে একজন নারী আহত হয়েছেন, তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আসলে সব মিলিয়ে বলা যায় বৃষ্টি হলে চট্টগ্রামে যারা নগরবাসী রয়েছেন তাদের মধ্যে এক ধরনের আতঙ্ক কাজ করে, কারণ যে কোনো মুহূর্তে বড় ধরনের ঘটনা ঘটতে পারে। কারণ চট্টগ্রামের পাহাড়ের পাদদেশে প্রায় লক্ষাধিক মানুষ ঝুঁকিপূর্ণ ভাবে বসবাস করছে, কারণ চট্টগ্রামে 20 থেকে 25টির উপরে ঝুঁকিপূর্ণ ব্যক্তি মালিকানাধীন সহ সরকারি পাহাড় রয়েছে। এসব পাহাড়ে আসলে ঝুঁকিপূর্ণ ভাবে বসবাস করে সাধারণ মানুষ। আর এইসব পাহাড়ে যারা উচ্ছেদ অভিযান চালায়, বছরের পর বছর ধরে এই উচ্ছেদ অভিযান চালানো বা প্রশাসনের সাথে লুকোচুরি খেলা সেটি চলছে, এটি কোনোভাবেই সমাধান হচ্ছে না। আর বৃষ্টির কথা বলতে গেলে চট্টগ্রামে সামান্য বৃষ্টি হলেই জলাবদ্ধতার সৃষ্টি হয়, এতে করে নগরীর মুরাদপুর, বদদারা, চকবাজার, আগ্রাবাদ, হালিশহর সহ যেগুলো নিম্ন অঞ্চল রয়েছে সেগুলোতে পানির সৃষ্টি হয়। এই ছিল চট্টগ্রামে থেকে আমার কাছে থাকা সর্বশেষ। নাজিম, অসংখ্য ধন্যবাদ। দর্শক, সহকর্মী নাজিম জানাচ্ছিলেন চট্টগ্রামের জলাবদ্ধতার সবশেষ পরিস্থিতি। সংবাদ দুপুরে আরো থাকছে। গাজায় যুদ্ধবিরতি নিয়ে অগ্রগতি নেই জানালো হামাস। নেতানিয়াহুর পদত্যাগে উত্তাল তেল আবিব, পুলিশ ও আন্দোলনকারীদের সংঘর্ষ। নিয়মিত বিরতিতে বৃষ্টি হওয়ায় বাড়ছে ডেঙ্গু। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে চলতি মাসের 28 দিনে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে প্রায় 700 জন। তবে গেল বছরের একই সময়ের তুলনায় এই সংখ্যা 8 গুণ কম। জরিপে দেখা গেছে এবার মশার ঘনত্ব যে কোনো বছরের চেয়ে বেশি। সে তুলনায় আক্রান্তের হার নিয়ে আত্মতুষ্টির সুযোগ নেই বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এডিস নিধন কার্যক্রমে ধীরগতি এলে সংক্রমণ মাত্রা ছাড়িয়ে যেতে পারে বলে সতর্ক করছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত হাসান মাহমুদের রিপোর্টে। বাড়তে শুরু করেছে মুগদা হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের পরিধি। নিয়মিত বৃষ্টিতে ধীরে ধীরে বাড়ছে আক্রান্তের হার। শনিবার হাসপাতালটিতে ভর্তি হয় 14 রোগী। তবে গেল বছরের তুলনায় এ সংখ্যা অনেকটাই কম। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গেল বছর জুন মাসে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয় প্রায় 6000 রোগী। চলতি বছর সেই সংখ্যা 700 ঘরে। মে জুনে আক্রান্তের চিত্র অনেকটা একই রকম। আক্রান্তদের মধ্যে হাসপাতালে ভর্তির সংখ্যা বাড়লেও উপসর্গ এখনো অনেকটাই মৃদু। 2-3 দিন যাবৎ প্রচন্ড জ্বর, মাথা ব্যথা, এগুলোই তো মূলত বমিও ছিল, প্রচন্ড বমি বমি ভাবছিল। বুঝতে পারি না যে ডেঙ্গু হয়েছে, এমনি ভাবছিলাম যে এমনি জ্বর বা ভাইরাস জ্বর,
পরে দিয়ে রক্ত টেস্ট করে দেখি না ডেঙ্গু হয়েছে। আর যে কোনো পরিস্থিতি মোকাবেলায় যথেষ্ট প্রস্তুতি আছে বলে জানান হাসপাতাল পরিচালক। ডেঙ্গুর যে সবচেয়ে বড় পরীক্ষা সিবিসিতে এখন 24 ঘন্টা হসপিটালের ব্যবস্থা করা গেছে। আগে তো সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত, এখন 24 ঘন্টা এই পরীক্ষাটা করা যাবে। তারপরে আফরেসিস মেশিন, এখন একটা না 2টা আফরেসিস মেশিন রেডি। যদি কখনো প্লেটলেট দরকার হয় এটা দিতে আমার সর্বোচ্চ 40 থেকে 50 মিনিট ডোনার অ্যাভেলেবল থাকলে 50 মিনিটে আমি একটি প্লেটলেটকে দ্রুত রেডি করে দিতে পারবো। চলতি বছর মশার ঘনত্ব যে কোনো সময়ের সবচেয়ে বেশি। তবে সচেতনতা, স্থানীয় সরকারের দৃশ্যমান তৎপরতা এবং দেরিতে বৃষ্টি শুরু হওয়ায় রোগী ভর্তি কিছুটা কম। তবে ঢাকার বাইরের পরিস্থিতি অবনতি হতে পারে বলে সতর্ক করছেন কীটতত্ত্ববিদরা। ঢাকার বাইরে এখন এডিস মশার ঘনত্ব অনেক বেশি। এবছর ডেঙ্গু রোগী ঢাকার চাইতে ঢাকার বাইরে অনেক বেশি হবে, কারণ এই জায়গাগুলোতে এডিস মশা নিয়ন্ত্রণের জন্য যে প্রশিক্ষিত জনবল নেই এবং যন্ত্রপাতি এবং কীটনাশকের স্বল্পতা রয়েছে। তবে মাত্রই বর্ষা শুরু হওয়ায় এখনই ভালো মন্দ বলার সুযোগ দেখছেন না বিশেষজ্ঞরা। মশক নিধনে শিথিলতা পরিস্থিতি খারাপ করতে পারে বলে সতর্ক করছেন তারা। মশার বাসস্থান, প্রজননস্থান এগুলোকে ধ্বংস করার জন্য লাগাতার যে কর্মসূচি সেটা চালিয়ে যাওয়া দরকার। একই সাথে সাধারণ মানুষকে যুক্ত করে মশক নিধন, মশক নিয়ন্ত্রণ কর্মসূচি এবং ডেঙ্গু জ্বরকেও নিয়ন্ত্রণের জন্য যে কর্মসূচি সেটাকে আরও বেশি কাঠামোবদ্ধ করা উচিত। তা না হলে কিন্তু যে কোনো সময় ডেঙ্গু একটা মারাত্মক রূপে আবার আবির্ভূত হতে পারে। তবে এবার ডেঙ্গুতে মৃদু উপসর্গ থাকায় হাসপাতালে ভর্তি কিছুটা কম বলেও জানান বিশেষজ্ঞরা। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। কথা বললেও দিতে হচ্ছে ট্যাক্স। মোবাইলে 100 টাকা রিচার্জ করলে কেটে নেওয়া হচ্ছে প্রায় 31 টাকা। নতুন অর্থ বছর ইন্টারনেট প্যাকেজও একই দশা। দ্রব্যমূল্যের চড়া বাজারে যেন মরার উপর খাড়ার ঘা। এ ধরনের কর চাপিয়ে দেয়ায় গ্রাহকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে মন্তব্য করেন টেলিকম বিশেষজ্ঞরা। জান্নাতুল মোহনার রিপোর্টে বিস্তারিত। আমরা আগে মনে করেন যে 30 টাকা 20 টাকা 25 টাকা ঢুকাইলে দেওয়া যায়, অনেকক্ষণ কথা করতে পারতাম। আর এখন দেওয়া যায় যে 50 টাকা ঢুকাইলেও অল্প কত কথাগুলি কয়েকটি শেষ। আর কারণটা কি? ভোলার জেলে থেকে অফিসগামী সহ সর্বস্তরের মানুষই এখন এমন সমস্যার সম্মুখীন। 2041 সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়তে প্রয়োজন তৃণমূল মানুষের দুয়ার পর্যন্ত ইন্টারনেট সেবা পৌঁছে দেয়া। অথচ সাধ্যের মধ্যে মোবাইলে কথা বলা কিংবা ইন্টারনেট ব্যবহারের সুবিধা দেওয়ার প্রয়োজন হলেও বেড়েই চলেছে মোবাইল কল রেট, ইন্টারনেট আর সিমের দাম। দ্রব্যমূল্যের চড়া বাজারে এ যেন মরার উপর খাড়ার ঘা। ফোনের কল রেট যদি সহনীয় পর্যায়ে থাকে তাহলে আমাদেরও খরচ কম হয়। মোবাইলে টাকা ভরার সাথে সাথেই টাকা শেষ হয়ে যায়। যারা সাধারণ পাবলিক 10,000 15,000 টাকা যারা বেতন পায় তাদের আসলে মোবাইল ইউজ করাই উচিত না। এখন যে নেটের অবস্থা 500 টাকার নিচে তো আসলে মাসিক কোনো প্যাক নাই আছে। কথা বলা সংক্ষিপ্ত করে বেশি বলতে হয়। যে জিনিসটা আমি স্মার্টলি ইউজ করবো সেটার মধ্যে যদি কর আরোপ করে তাহলে আমার স্মার্ট বাংলাদেশে তো আসলে মুখ্য বিষয় তখন দাঁড়াবে না। আমরা তো ডে বাই ডে চিন্তা করি যে আমরা আরও কম খরচে ইন্টারনেট বা টক টাইম ইউজ করতে পারি, কিন্তু ডে বাই ডে এগুলো বেড়ে যাচ্ছে। 2024-25 অর্থ বছরের প্রস্তাবিত জাতীয় বাজেটে মোবাইল ফোনের কল রেটে এবং নেট রেটের উপর সম্পূরক শুল্ক 5% বাড়ানো হয়েছে। আগে 15% ভ্যাট এবং 15% সম্পূরক শুল্ক দিতে হতো গ্রাহকদের। এর সঙ্গে ভোক্তাদের 1% সারচার্জও দিতে হচ্ছে। প্রস্তাবিত বাজেট ঘোষণার পরপরই নতুন এ শুল্ক হার কার্যকর করে মোবাইল ফোন অপারেটরগুলো। আগে 100 টাকা রিচার্জে কাটতো 27 টাকা, কিন্তু নতুন অর্থ বছরে 100 টাকা রিচার্জে কাটা হচ্ছে 30.65 টাকা। আর 100 টাকার ইন্টারনেট প্যাকেজের পূর্ব শুল্ক ছিল 27 টাকা, এখন সে প্যাকেজের শুল্ক 30.65 টাকা। আগে গ্রাহক 100 টাকায় 73 টাকার ইন্টারনেট ব্যবহার করত, এখন 69 টাকা 35 পয়সার ইন্টারনেট ব্যবহার করেন। এই খাতে কর চাপিয়ে গ্রাহকদের ক্ষতিগ্রস্ত করা হচ্ছে বলে দাবি করেন টেলিকম বিশেষজ্ঞরা। অপারেটরদের উপর এরকম ট্যাক্সের বার্ডেন যদি যায় সেটা তো ইনডাইরেক্ট ট্যাক্স অলওয়েজ গ্রাহকের কাছে চলে যায়, তাহলে এটা তো আলটিমেটলি জনগণের সেবা হচ্ছে না, তাই না? জনগণকে আরও বেশি চাপের মুখে রাখা হচ্ছে এবং তাদের আর্থিক ক্ষমতার বাইরে এই সেবাটা চলে যাচ্ছে। বর্তমানে মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহার করেন প্রায় 13 কোটি মানুষ, যা মোট জনগোষ্ঠীর 2/3। তবে আর্থিক অসচ্ছলতার কারণে ইন্টারনেট ব্যবহার তো দূরের কথা, স্মার্টফোন ব্যবহারে অক্ষম সে সংখ্যাও কম নন। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা।
সরকার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক। তিনি বলেন, ক্যাবিনেটে আলোচনা হয়েছে, অপরাধী ও দুর্নীতিবাজদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। শনিবার রাজধানী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে কল্যাণ পার্টির বিশেষ কাউন্সিলে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। দুর্নীতিবাজদের বিষয়ে মোজাম্মেল হক বলেন, মানুষের চাহিদা থাকতেই পারে, সবাই উন্নত জীবন যাপন করতে চায়, তবে তারা যেটা করেছেন সেটা সীমা ছাড়িয়ে গেছে। সংবাদ দুপুরে আরো যা থাকছে। Very pedestrian recently, and now it's going to be 2-0 Argentina, and that is going to be the goal that seals the game. কোপা আমেরিকা টানা 3 জয় আর্জেন্টিনার, ইউরো থেকে বর্তমান চ্যাম্পিয়ন ইতালির বিদায়। বন্যার পানি কমার সাথে সাথে কুড়িগ্রামে দেখা দিয়েছে তীব্র নদী ভাঙন। এতে ধরলা ও ব্রহ্মপুত্র পাড়ের উলিপুর, চিলমারি, রৌমারী ও সদর উপজেলার বেশ কয়েকটি স্থান নদী গর্ভে বিলীন হচ্ছে। ফলে ভাঙনের কবলে ঘর বাড়ি, ফসলি জমি ও সরকারি বেসরকারি প্রতিষ্ঠান। সহকর্মী জুয়েল রানার প্রতিবেদন, জানাচ্ছেন সালমা জাহান। এভাবেই ধরলা ও ব্রহ্মপুত্রে বিলীন হচ্ছে উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়ন। এক সপ্তাহের ব্যবধানে ধরলার ভাঙনে ওই ইউনিয়নের খুদিরকুটি, ব্রহ্মপুত্রের ভাঙনে মোল্লারহাট, সরকারপাড়া, ব্যাপারীপাড়া শতাধিক বাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। উলিপুর উপজেলার দলদলিয়া ইউনিয়নের কোরপুরা এলাকাতেও দেখা দিয়েছে তিস্তার ভয়াবহ ভাঙন। ধরলার করাল গ্রাসে বিলীন হচ্ছে সদর উপজেলার হলখানা ইউনিয়নের আরজি পলাশবাড়ি, সুভারকুটি সহ মোগলাবাসা ইউনিয়নের সীতাইছড়ের ভূখণ্ড। বৃষ্টি ও উজানের ঢলের পাশাপাশি পানি কমাতেও ভাঙনের তীব্রতা বেড়ে যায়। এতে করে ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটছে নদীপাড়ের বাসিন্দাদের। রাস্তার পূর্ব পাশে আরো বাড়ি ছিল, ওগুলো তো ভেঙে গেছে। এখন আমরা যে পরিস্থিতি আছি, এখন আমরা কোন চলে যাবো আমরা বলতে পারি না। জিও ব্যাগ খোলাইছে, ওগুলোতে কিছু টেকে নাই, সব গেছে ধরলার মাঝে চলি। অনেকেই ঘর বাড়ি ফাঁকা স্থানে সরিয়ে নিচ্ছে। ক্ষতিগ্রস্তদের অভিযোগ, এখন পর্যন্ত স্থানীয় জনপ্রতিনিধি কিংবা প্রশাসনের কোনো কর্তা ব্যক্তি এগিয়ে আসেনি তাদের সাহায্যে। আমরা রাস্তাঘাটে পড়ে আছি, সরকারি আঙ্গুর যদি সাহায্য যদি কিছু করে আমরা ইউনিয়ন বোর্ড থেকে জিও ব্যাগের মাধ্যমে যদি এখনো কোনো কাজ করা হয়, যদি বস্তা ফেলানো হয়, তাহলে এলাকাবাসী সহ স্থাপনাগুলো রক্ষা পাবে। ভাঙন রোধে জিও ব্যাগ ফেলা হয়েছে এবং স্থায়ী সমাধানে প্রকল্পের প্রস্তাবনা জমা দেওয়ার কথা জানায় পানি উন্নয়ন বোর্ড। আমাদের এইসব ভাঙন কবলিত স্থান সময় পার্মানেন্ট স্থায়ী ব্যবস্থা হিসেবে আমরা বিভিন্ন প্রকল্প দাখিল করেছি। আমাদের কুড়িগ্রাম জেলায় 4টি প্রকল্প অলরেডি চলছে। এছাড়াও ব্রহ্মপুত্রের বাম তীরে ভাঙন রোধে আমরা একটি প্রকল্প মন্ত্রণালয়ে দাখিল করেছি। সমস্যা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি ভাঙন কবলিত এলাকাবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি। আন্তর্জাতিক প্রসঙ্গ। উপত্যকায় যুদ্ধবিরতি নিয়ে এখন পর্যন্ত কোনো অগ্রগতি নেই, এমনটাই জানিয়ে হতাশ প্রকাশ করেছেন হামাসের এক শীর্ষ নেতা। তবে যুদ্ধবিরতির আলোচনায় হামাস প্রস্তুত বলেও জানান তিনি। এদিকে গাজায় সংঘাত শুরুর পর ইসরায়েলকে 20,000-এর বেশি বিধ্বংসী বোমা দিয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে ভূখণ্ডটিতে হামলার প্রাণ গেছে অন্তত অর্ধশত ফিলিস্তিনির। লুৎফুর কবিরের রিপোর্টে বিস্তারিত। ফিলিস্তিনের গাজা ভূখণ্ডের ভেতর ও বাইরে ছুটছে ইসরায়েলি বাহিনীর ভারী ট্যাঙ্ক। প্রাণহানির ভয়ে জনশূন্য সীমান্ত এলাকা। কিছুক্ষণ পরপর আকাশ ও ট্যাঙ্ক থেকে থেমে থেমে বোমার বিস্ফোরণে কেঁপে উঠছে উপত্যকা। এমন হামলা চলছে গত 7 অক্টোবর থেকে। নেই যুদ্ধবিরতির কোনো আভাস। আগের দিনের চেয়ে শনিবারও উপত্যকা জুড়ে হামলায় প্রাণ গেছে নারী, শিশুসহ বহু ফিলিস্তিনির। এ নিয়ে প্রাণহানি ছড়ালো 37,800। গাজার মাটিকে ছিন্ন ভিন্ন করতে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছে মার্কিন গোলাবারুদ। যুদ্ধের শুরু থেকেই মিত্র ইসরায়েলকে অভাবনীয় সমর্থন জানিয়ে প্রকাশ্যেই প্রচুর সামরিক সহায়তা দিয়ে আসছে বাইডেন প্রশাসন। এ প্রসঙ্গে 2 মার্কিন কর্মকর্তা জানান, সরবরাহের মধ্যে 2,000 পাউন্ডের 10,000-এরও বেশি বিধ্বংসী বোমা এবং হাজার হাজার হেলফায়ার ক্ষেপণাস্ত্র রয়েছে। শুধু রাফা ইস্যুতেই মাত্র 1টি বোমার চালান স্থগিত করেন প্রেসিডেন্ট বাইডেন। সম্প্রতি নেতানিয়াহু দাবি করেছেন শীঘ্রই আরও চালান পেতে যাচ্ছে তেল আবিব।
গাজায় যুদ্ধবিরতি নিয়ে কোনো অগ্রগতি নেই বলে জানিয়েছে স্বাধীনতাকামী সংগঠন হামাস। দলটির এই শীর্ষ নেতা ব্রিফিংয়ে জানান, নতুন আলোচনায় প্রস্তুত তারা। যুদ্ধবিরতির প্রশ্নে যে আলোচনা হয়েছিল তার বাস্তব কোনো অগ্রগতি এখন পর্যন্ত নেই। কোনো পরিবর্তন ছাড়াই ইসরায়েলের ছুড়ে দেয়া শর্তগুলো মেনে নিতে হামাসের উপর চাপ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। তবে উপত্যকা থেকে সব সেনা প্রত্যাহারের শর্তে কার্যকর স্থায়ী যুদ্ধবিরতিতে যেতে ইতিবাচক হামাস। এদিকে ইসরায়েলের অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে নতুন করে 5টি বসতি অনুমোদনের প্রতিশ্রুতি দিয়েছেন নেতানিয়াহু সরকারের এক মন্ত্রী। এ ঘটনায় নিন্দা জানিয়েছে আরব লীগ, ইউরোপীয় ইউনিয়ন, মিশর, সৌদি আরব এবং কাতার। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি। গাজায় জিম্মিদের ফিরিয়ে আনা ও প্রধানমন্ত্রী নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে দিন দিন ভয়ঙ্কর রূপ নিচ্ছে ইসরায়েলিদের আন্দোলন। শনিবারও তেল আবিবের রাজপথ। এদিন তেল আবিবে জড়ো হন 1.5 লাখের বেশি মানুষ। ঘরে বাইরে নজিরবিহীন চাপে ইসরায়েলি প্রধানমন্ত্রী। আরও জানাচ্ছেন দেওয়ান মুবাশশিরা হোসেন। নিজ দেশে প্রধানমন্ত্রী বিনয়ামিন নেতানিয়াহু কতটা চাপের মুখে, জনগণের আন্দোলনেই তা স্পষ্ট। একদিকে তার পদত্যাগ, নতুন নির্বাচনের ডাক, অন্যদিকে জিম্মিদের ফিরিয়ে আনা। একই সঙ্গে গাজায় যুদ্ধবন্ধের আওয়াজ ইসরায়েলিদের কণ্ঠে। 8 মাস অতিবাহিত হলেও গাজার স্বাধীনতাকামী সংগঠন হামাসের হাত থেকে এখনও অনেক জিম্মি ফিরিয়ে আনতে পারেনি ইসরায়েল। এই দাবিতে শনিবারের সাপ্তাহিক বিক্ষোভে তেল আবিব স্কোয়ারে নামেন হাজার হাজার ইসরায়েলি। আমরা এখানে এসেছি জিম্মিদের হয়ে কথা বলতে, কারণ তাদের কথা কি কেউ শুনছেন না? আবারও জিম্মি মুক্তি নিয়ে আলোচনা হচ্ছে, এমন কথাও শোনা যাচ্ছে। আমরা এখনো আশাবাদী, তবে চুক্তি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত প্রত্যাশা করা উচিত না। এদিন সরকার বিরোধী আন্দোলনে অংশ নেন লক্ষাধিক ইসরায়েলি। প্রধানমন্ত্রী নেতানিয়াহু বিরোধী লেখা ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে সমাবেশে যোগ দেন অনেকে। ইসরায়েলি সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এই আন্দোলনে যোগ দিয়েছি। এই সরকার ইসরায়েলকে গভীর খাদে ফেলে দিয়েছে। গাজায় এখনো 120 জন জিম্মি রয়েছেন। আমার মনে হয় সরকার তাদের ফিরিয়ে আনার জন্য যথেষ্ট চেষ্টা করছে না। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে চড়াও হয় পুলিশ। শুরু হয় ধস্তাধস্তি, চলে ব্যাপক ধরপাকড়। পুলিশের এমন ভূমিকায় আরও ক্ষুব্ধ সাধারণ মানুষ। নেতানিয়াহু তার ব্যক্তিগত স্বার্থকে রক্ষা করতে গিয়ে হামাসের সঙ্গে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তিতে সম্মত হচ্ছেন না বলে অভিযোগ আন্দোলনকারীদের। দেওয়ান মুবাশশিরা হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।